শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ স্ট্রাকচার বইয়ের চতুর্থ অধ্যায় থেকে। তো চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে আরসিসি সিঁড়ি ডিজাইন। তো আসলে সিঁড়িটা কি? সিঁড়ি হচ্ছে ভবনের বা দালানের একতলা থেকে অন্য আরেক তলায় যাওয়া আসার জন্য ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় সেটাকে আমরা সিঁড়ি বলবো। অর্থাৎ একটা একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাতায়াতের জন্য ধাপে ধাপে আমাদের যে পথটা নির্মাণ করা হবে সেটা হচ্ছে কি আমাদের সিঁড়ি। তো এখানে সিঁড়ি সম্পর্কিত একটা প্রশ্ন তুলে দেওয়া হয়েছে যে একটি আরসিসি সিঁড়ির ফ্লাইটে 12টি ধাপ আছে। ফ্লাইটটি ট্রেডের প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার এবং রাইজারের উচ্চতা হচ্ছে 12.5 সেন্টিমিটার। নিচের তথ্যাদির সাহায্যে ফ্লাইটটি ডিজাইন করো। তো এখন এখানে কিছু কিছু কথা উল্লেখ করা আছে যেগুলো, যেমন ফ্লাইট কি, তারপর হচ্ছে যে ট্রেড কি, এগুলো আগে আমরা একটা চিত্রের সাহায্যে সহজে জেনে নিই। এখানে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সিঁড়ির চিত্র। এখানে যে এই ধাপে 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 এগুলো যে আমাদের নিচ থেকে উপরে গেছে, এগুলোকে এই ধাপের সাহায্যে যে একটা পথ তৈরি হয় সেটা হচ্ছে কি আমাদের সিঁড়ি। এবং যে ধাপগুলোতে আমরা পা দিয়ে উপরে উঠি এবং যে জায়গায় পা দিই সেটাকে আমরা বলবো কি ট্রেড। অর্থাৎ এই অংশটুকুকে বলবো আমরা ট্রেড। এগুলো হচ্ছে ট্রেড, এগুলোতে পা দিয়ে যে উপরে উঠতে হয় সেটা হচ্ছে কি ট্রেড। এবং একটা ট্রেড থেকে আরেকটা ট্রেডের যে উলম্বিক উচ্চতা সেটাকে বলবো রাইজার বা রাইজ। তাহলে এখান থেকে এখান পর্যন্ত যে উলম্বিক উচ্চতা সেটা হচ্ছে কি রাইজ বা রাইজার। এবং একটা সিঁড়ির একটা সিঁড়িতে ওঠার সময় যে যে জায়গায় আমরা দিক পরিবর্তন করি সেটাকে বলবো আমরা ল্যান্ডিং। অর্থাৎ এই নিচ থেকে উপরে মানে সিঁড়ির মধ্য বরাবর উঠে একটা জায়গায় আমরা কি করি দিক পরিবর্তন করি, মানে এখান থেকে যাই এদিকে আবার এ পাশে ঘুরে ব্যাক করে। তো এই জায়গাটাকে আমরা বলবো ল্যান্ডিং। এবং এই ল্যান্ডিং থেকে এখানকার ল্যান্ডিং এর পর্যন্ত যে আমাদের স্ল্যাবটি ব্যবহার হয় বা যে দূরত্বটুকু সেটুকু বলবো আমরা একটা ফ্লাইট। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত একটা ফ্লাইট এবং এখান থেকে এখান পর্যন্ত আরেকটা ফ্লাইট। তাহলে একটা সিঁড়িতে ফ্লাইট থাকে কয়টা? একটা সিঁড়িতে ফ্লাইট থাকে 2টা। তো চলুন আমরা অঙ্কটা শুরু করি। তো এর আগে আমরা ডিজাইন ওয়ানে কিংবা ডিজাইন টু এ অনেক অঙ্ক করছি, যে অঙ্কগুলোর সাথে হুবহু আমাদের সিঁড়ি ডিজাইনটা মিল রয়েছে। শুধুমাত্র আমাদের অমিল রয়েছে ডিজাইন লোড যে ক্যালকুলেশন করব সেই জায়গাটুকু। তো স্টেপ 1 প্রথমে আমরা যে ধাপটি করব সেটি হচ্ছে ডিজাইন লোড ক্যালকুলেশন। ডিজাইন লোড তো এখানে প্রশ্নে আমাদের সরাসরি এই যে সিঁড়ির যে কতটুকু আমাদের স্প্যান্ড হবে সেটুকু উল্লেখ করা দেওয়া নাই। আমাদের উল্লেখ করে দেওয়া নাই যেহেতু যেহেতু আমাদের যে সিঁড়ির যে আমাদের স্প্যানটা সেটা আমাদের বের করে নিতে হবে। এটা বের করবো কিভাবে? এখানে দেওয়া আছে আমাদের ট্রেডের প্রস্থ। ট্রেডের প্রস্থ বলা হয়েছে কত? 25 সেন্টিমিটার। ট্রেডের প্রস্থ 25 সেন্টিমিটার। অর্থাৎ এই যে এখান থেকে যে এই দূরত্বটুকু এটুকু দেওয়া আছে আমাদের 25 সেন্টিমিটার। এবং 12টি ধাপ রয়েছে। এই ধাপগুলোই হচ্ছে মূলত আমাদের যে ট্রেড। তাহলে এরকম কয়টি ধাপ রয়েছে? একটা দুইটা তিনটা এরকম করতে করতে 12টা ধাপ দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত সাপোজ আমরা এই দূরত্বটুকু এটুকু পাইলাম, এটুকু সেম ভাবে এখানে এসে আবার মিলিত হবে, এখান পর্যন্ত সেম ভাবে এখানে মিলিত হবে। এরকম করতে করতে আমরা এ পর্যন্ত একটুকু দূরত্ব পেয়ে যাব। এভাবে 12টা দূরত্ব পেয়ে যাব। তাহলে একটা যদি 25 হয় তাহলে 12টার জন্য কত হবে? 12টার জন্য 25 গুণন হচ্ছে 12। তাহলে তো আমরা টোটাল যে স্প্যান এখান থেকে এখান পর্যন্ত যে স্প্যান লেন্থ সেটা আমরা পেয়ে যাব। তো তাহলে এখন লিখি যে স্প্যান স্প্যান লেন্থ অফ
স্টেয়ার, মানে সিঁড়ির যে আমাদের স্প্যান লেন্থটা সেটা কত, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, এবং ধাপ সংখ্যা কয়টি আমাদের, ধাপ সংখ্যা হচ্ছে 12টি। তাহলে এটা গুণ করলে হয় আমাদের 300 সেন্টিমিটার, অর্থাৎ এটুকু হচ্ছে আমাদের 3 মিটার। আমরা যে এখানে সিঁড়িটি দেখালাম, এখান থেকে এখান পর্যন্ত, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স পাইছি আমরা 3 মিটার। এখন সিঁড়ির আমরা পুরুত্ব একটা ধরে নিব। পুরুত্ব আমাদের ধরে নেওয়া হচ্ছে, আমাদের দেশে কোথাও 5 সেন্টিমিটারের, 5 ইঞ্চির নিচে কোথাও ঢালাই দেওয়া হয় না, 6, 7, 8 এরকম ঢালাই দেওয়া হয়। তো সেহেতু আমরা ডিজাইন করার সময় কখনো 10 সেন্টিমিটারের নিচে আমরা স্ল্যাবের যে পুরুত্ব সেটা ধরে নেব না, আমরা 12, 15, 16 আমাদের ইচ্ছা মতো ধরে নেব। তাহলে এখানে আমাদের সুবিধার্থে যে এখানে যে স্ল্যাবটি রয়েছে, এটুকু কিন্তু হচ্ছে আমাদের সিঁড়ির স্ল্যাব, এটুকু ওয়েস্ট স্ল্যাব বলে। ওয়েস্ট স্ল্যাব, যে আমাদের তির্যকভাবে যে স্ল্যাবটি রয়েছে এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। এই ওয়েস্ট স্ল্যাবের হিসাব আলাদাভাবে করতে হয়, এবং এই যে এখানে ত্রিভুজাকৃতির যে অংশ, এরকম ভাবে যে অংশটুকু রয়েছে সিঁড়ির একটা ধাপের, এটুকুর জন্য আলাদাভাবে হিসাব করা হয়। তাহলে ওয়েস্ট স্ল্যাবের ক্ষেত্রে আমরা এই পুরুত্বটুকুকে কত ধরবো, এটাকে এস দ্বারা প্রকাশ করে আমরা এটুকু 15 ধরে নিব। কারণ কম ধরলে অনেক সময় ডিজাইন ফেল আসতে পারে, তখন ডিজাইন ফেল আসলে আবার ঝামেলা, অনেক সময় আবার রিডিজাইন অর্থাৎ পুনরায় ডিজাইন করা লাগে। তো আমাদের ডিজাইন ফেল হওয়া থেকে বিরত থাকবো, এবং সেটাকে আমরা প্রথমে একটু বেশি করে ধরে নেবো, তাহলে পুরুত্ব আমরা 15 ধরে ডিজাইন করব। তাহলে লেট ধরে thickness of west slab 15 সেন্টিমিটার। এখন আমরা স্ল্যাবের পুরুত্ব ধরে নিলাম এবং দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমরা 1 মিটার ফালি বিবেচনা করে আমরা যে টোটাল লোড সেটা আমরা বের করে নেব। তাহলে 1 মিটার ফালি বিবেচনা করি, কনসিডারিং 1 মিটার স্ট্রিপ ইন স্ল্যাব, ওই স্ল্যাবের মধ্যে 1 মিটার ফালি বিবেচনা করে আমরা যে টোটাল ওয়েটটা, সে ওয়েটটা আমরা বের করে নেব। তাহলে প্রথমে কি কি রয়েছে, এখানে আমাদের সিঁড়ির একটা নিজস্ব ওজন রয়েছে, যেটাকে আমরা ডেড লোডের মধ্যে ফেলতে পারি, এবং স্ল্যাবের যে ওয়েস্ট স্ল্যাব সেটা নিজস্ব ওজন, এবং সেই ধাপগুলোর একটা নিজস্ব ওজন। তাহলে 2 প্রকার আমাদের ডেড লোডের মধ্যে চলে গেল, এবং আরেকটি যে লোড থাকে সেটা হচ্ছে আমাদের এখানে লাইভ লোড। তাহলে টোটাল 3টা লোড এখানে আমাদের ক্রিয়াশীল থাকবে। তাহলে এখানে সেলফ ওয়েট অফ ওয়েস্ট স্ল্যাব, এর সূত্র হচ্ছে এস ইন্টু আর স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইন্টু 1 ইন্টু 24/t। এখানে অন হচ্ছে যে 1 মিটার স্ল্যাব বিবেচনা করে যে আমরা ডিজাইন করতেছি, সেই জন্য ওই 1 মিটারের জন্য এখানে অন হয়েছে, এবং আর হচ্ছে কি যে আমাদের রাইজার, এবং টি হচ্ছে ট্রেড। এখানে মানগুলো দেওয়া আছে। এস এর মান কত ধরছি আমরা, যে পুরুত্ব সেটা ধরে নিয়েছি আমরা 15, এবং রাইজারের উচ্চতা হচ্ছে 12.5, প্লাস ট্রেডের উচ্চতা কত, ট্রেডের প্রস্তুত দেওয়া আছে এখানে 25 স্কোয়ার অন 24/টি হচ্ছে কি, টি হচ্ছে ট্রেড হচ্ছে কত 25।
তাহলে এটা টোটাল হচ্ছে আমাদের 402.49 কেজি পার মিটার। এখন এ জায়গায় একটা কনফিউশন কাজ করে অনেকের, যে এখানে যে আমরা কেজি পার মিটার লিখলাম, কিন্তু এখানে আমাদের সাপোজ এখানে যে লাইভ লোড একক ওজন দেওয়া আছে আমাদের কেজি পার মিটার স্কোয়ার। তো আসলে এখানে কেজি পার মিটার হবে না কেজি পার মিটার স্কোয়ার হবে, এই জিনিসটা অনেকেই অলমোস্ট সবাই কনফিউশনের মধ্যে পড়ে। তো এটা কনফিউশন দূর করে আমি এটা বলে দিচ্ছি, যে ধরেন লাইভ লোড, লাইভ লোডে কত দেওয়া আছে আমাদের এখানে 500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মানে এখানে স্কোয়ার মানে সেন্টিমিটার মাত্রা কত, এর মাত্রা হচ্ছে 2টা, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, এরকম 2টা মাত্রা গুণ করে কিন্তু সেন্টিমিটার হয়েছে। এখন এর সাথে এর সাথে যদি আমরা আরো একটা মাত্রা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং এর সাথে যদি আমরা উচ্চতা উচ্চতা যদি গুণ করি, হাইট এবং উচ্চতা যদি গুণ করি, সাপোজ ধরলাম আমরা উচ্চতা বা থিকনেস এটা ধরলাম আপনার হচ্ছে যে 15 ধরলাম। 15 উচ্চতা কি, উচ্চতা একমাত্রিক, উচ্চতার একক কি, উচ্চতা একক মিটার, জাস্ট মিটার বা সেন্টিমিটার, মিটার বা সেন্টিমিটার যেটা হোক একটা। তো এখন এখানে একমাত্রিক, 15 ধরলাম, 15 গুণ হইলো এবং এখানে হইলো কি সেন্টিমিটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আলটিমেটলি এটা এখানকার একটা সেন্টিমিটার কেটেছে। তাহলে এখানে কত হয়, 500 কেজি পার সেন্টিমিটার। তাহলে এখানকার একটা সেন্টিমিটার এবং এখানকার একটা সেন্টিমিটার আলটিমেটলি কেটে গিয়ে এটা হয়ে যায় কত, কেজি পার সেন্টিমিটার। ঠিক সেম ভাবে এখানে আমাদের যে ক্যালকুলেট করা হয়েছে, এখানে যে 1 মিটার যে আমাদের প্রস্থ, সরি 1 মিটার যে স্ট্রাপ বিবেচনা করছি, ওই 1 মিটারের যে আমাদের যে একটা একক ইউনিট থাকে, সেই ইউনিটটা মিটার, এবং আমাদের আগের যে মানগুলো দেওয়ার, যে এখানে যে মানগুলো এগুলো কেটে গিয়ে সেটা কি হয়ে যাবে, এখানে কেজি পার মিটার হয়ে যাবে। এখন পরবর্তীতে আরেকটা আছে, সেটা হচ্ছে কি আমাদের ওয়েস্ট স্ল্যাবের এটা বের করলাম, ওয়েস্ট স্ল্যাবের আমাদের যে ওজনটা সেটা বের করলাম। এখন বাকি থাকতেছে কি, যে এই ত্রিভুজ আকৃতির যে ধাপগুলো রয়েছে, এই অংশগুলোর আমাদের ওজন বের করতে হবে। এই অংশগুলো ওজন বের করার একটা সূত্র হচ্ছে কি আমাদের 12 আর। লিখি এখানে যে স্টেপ ওয়েট অর্থাৎ ধাপের ওজন। এই ধাপের ওজন কত, 12 আর বললাম। 12 আর দিয়ে আমরা ধাপের ওজন পেয়ে যাব। 12 আর কি, আর হচ্ছে আমাদের যে রাইজারের উচ্চতা, সে রাইজারের উচ্চতা কত, 12.5। এটা গুণ করলে হয় কত, 150 কেজি পার মিটার। এখন আমাদের কি থাকে, এখান থেকে আমরা ওয়েস্ট স্ল্যাবের ওজন বের করলাম এবং স্টেপের ওজন বের করলাম। এখানে ফ্লোর ফিনিশিং কিংবা অন্য কোনো কিছু দেওয়া নাই, জাস্ট আমাদের যে সিঁড়ির নিজস্ব ওজন সেটা বের করলাম। আর এখানে দেওয়া আছে আমাদের লাইভ লোড, তাহলে লাইভ লোডটা আমাদের ক্যালকুলেট করতে হবে। 3 নাম্বার ধাপে আমরা কি বের করব, 3 নাম্বার হচ্ছে যে লাইভ লোড। লাইভ লোড কত, লাইভ লোড দেওয়া আছে আমাদের 500, 1 গুণন হচ্ছে 500, তাহলে হচ্ছে কত, 500 কেজি পার মিটার। এখন ইউনিট ওয়েট কত হবে, ইউনিট ওয়েট ওমেগা দ্বারা প্রকাশ করলে এটা হয় 1052.49 কেজি পার মিটার। ইউনিট ওয়েট আমরা পাইলাম কত, 1052.49 কেজি পার মিটার। এটা পাইছি কত, 1 মিটারের জন্য। এখন আমাদের টোটাল যে স্ল্যাবটা, যে সিঁড়ি স্ল্যাবটা সেটা কত, টোটাল স্ল্যাবটা হচ্ছে আমাদের 3 মিটার। তাহলে 1 মিটারের জন্য পাইছি এটা, তাহলে 3 মিটারের জন্য আমরা কি করবো, 3 দ্বারা গুণ করব। অতএব টোটাল ওয়েট 1052.49 গুণন হচ্ছে 3।
3157.47 কেজি। এখানে দেখেন, এখানে হয়ে গেল কেজি কেজি, কিন্তু মিটারটা কি হবে গেল? সেম আগের মতোই বললাম যে এখানে আমাদের ছিল কি, যে কেজি পার মিটার যে ইউনিট ওয়েট ছিল কত, এই যে ইউনিট ওয়েট ছিল কেজি পার মিটার, কিন্তু আমরা আবার লেন্থের যে টোটাল লেন্থ এল ইজ ইকুয়াল টু কত ছিল আমাদের, 3 মিটার পাইছিলাম। এই মিটার এখানে ধরেন যে 3 মিটার, এখানকার এই মিটার এটা একটা ভেনিস হয়ে যায়, থাকে কি জাস্ট এখানে পড়ে থাকে আমাদের কেজি। এইভাবে এখানে আমাদের এই কেজিটা আসছে। আশা করি পরবর্তীতে এই টাইপের কনফিউশন হবে না। এখন এটা আমাদের 1 নম্বর স্টেপ শেষ। টোটাল ওয়েট আমরা এটা পেয়ে গেলাম। এখন স্টেপ 2 কি? স্টেপ 2 সেম ওই আপনার একমুখী স্ল্যাব ডিজাইন দিয়ে করছি সেরকম। স্টেপ 2 হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম শেয়ার নির্ণয়, সর্বোচ্চ শেয়ার যেটা। ম্যাক্সিমাম শেয়ার ভি। ভি সমান কি? ভি সমান হচ্ছে যে টোটাল ওয়েট যেটা, সেটার সাথে 2 দ্বারা ভাগ। এখানে কথা হচ্ছে যে আমরা শেয়ার নির্ণয়ে তো আরো সূত্র রয়েছে, কিন্তু এখানে এই সূত্র বা কেন নিলাম? শেয়ার নির্ণয়ে আরো সূত্র আপনার হচ্ছে যে যেগুলো সেমি কন্টিনিউয়াস বিমের কিংবা সেমি কন্টিনিউয়াস স্ল্যাবে, সেগুলো ক্ষেত্রে 40% সাথে 40% হয় এবং আপনার 60% হয়। কিন্তু এখানে যে W/2 কেন নিলাম, এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের যতগুলো সিঁড়ি রয়েছে এখানে, প্রত্যেকটা সিঁড়ি আমাদের সাধারণভাবে স্থাপিত স্ল্যাব ডিজাইন অনুসারে আমাদের করা লাগবে। তাই আমরা এখানে যে মোমেন্ট বলেন কিংবা আপনার শেয়ার বলেন, এটা সবকিছু হিসাব নিকাশ করার জন্য আমরা কি করব, সবকিছু হিসাব নিকাশ করার জন্য আমরা সাধারণভাবে স্থাপিত স্ল্যাব ধরেই, যে সাধারণভাবে স্থাপিত স্ল্যাবের যে যে সকল সূত্রগুলো, সেই সব সূত্রগুলো দিয়ে আমরা এখানে ডিজাইনগুলো করব। তাহলে ডাব্লিউ কত পাইছি? 3157.47 ভাগ হচ্ছে 2। এটা হয় 1578.735। শেয়ারের এফ হচ্ছে কেজি। শেয়ার ফোর্স। স্টেপ স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। মোমেন্ট ইকুয়াল টু কি? WL/8 ইন্টু হচ্ছে 100। এই যে এখানে সেম ভাবে আমরা যে সাধারণভাবে স্থাপিত যে বিমের বা স্ল্যাবের যে সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করি, ওই সেম সূত্রটা কিন্তু এখানে পড়বে, কারণ আমাদের সিঁড়ির ডিজাইনটা সাধারণভাবে স্থাপিত বিম অনুসারে করা লাগে। তাহলে ডাব্লিউ এর মান কত পাইছি? 3157.47। লেন্থ কত? 3 মিটার, এবং কেজিকে সেন্টিমিটার করার জন্য এই 100, তার সাথে হচ্ছে আমাদের 8 দ্বারা ভাগ। 3157.47 গুণন 3 গুণন 100, এটা হয় 118.405.125। এটা একক কি? কেজি সেন্টিমিটার। এখন মোটামুটি আমাদের 3 নাম্বার স্টেপ পর্যন্ত শেষ। এখন 4 নাম্বার স্টেপ কি হচ্ছে আমাদের? 4 নাম্বার স্টেপ হচ্ছে যে স্ল্যাবের গভীরতা, কার্যকরী গভীরতা, সেই গভীরতা নির্ণয়। স্টেপ 4, ইফেক্টিভ ডেপথ, অর্থাৎ কার্যকরী গভীরতা নির্ণয়। এফেক্টিভ ডেপথের সূত্র কি? এই সূত্র হচ্ছে ডি ইজ ইকুয়াল টু √m ভাগ আর বি। মোমেন্টের মান তো আমরা জানি, মোমেন্ট বের করছি কত? 118.405.125। এবং এখানে আর এর মান সরাসরি এই জায়গায় আমাদের দেওয়া নেই, আর এর মান আমাদের বের করে নিতে হবে। তো আর এর সূত্র কি আমরা জানি, এখানে আর সমান হচ্ছে হাফ
এফ সি জে কে। এখানে আমরা এফ সি এর মান জানি, কিন্তু জে এবং কে এর মান জানি না। তো প্রথমে আমরা কে এর মানটা বের করে নেব। কে ইজ ইকুয়াল টু হচ্ছে এন ভাগ এন প্লাস এফ এস ভাগ হচ্ছে এফ সি। এন এর মান কত? এখানে এন এর মান দেওয়া আছে 10। 10 এফ এস কত দেওয়া আছে? এখানে সরাসরি এফ এস দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে কি আমাদের এফ ওয়াই। তো এখন এফ ওয়াইটা কি? এফ ওয়াইটা হচ্ছে যে এই রডের ক্ষেত্রে সর্বোচ্চ শিয়ার পীড়ন হচ্ছে কত? এফ ওয়াই। তো এখানে এফ ওয়াই থেকে আমরা যদি এফ এস নিয়ে আসতে চাই, এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 0.4 ইন্টু এফ ওয়াই, অর্থাৎ এফ ওয়াই এর 40% হচ্ছে কি আমাদের এফ এস। তাহলে 0.4 ইন্টু 3500, 0.4 ইন্টু হচ্ছে 3500, এটা হয় 1400। আবার সেম ভাবে এখানে অনেক সময় কিন্তু আমাদের এফ প্রাইম সিও দেওয়া থাকতে পারে। এফ প্রাইম সি এটা কিন্তু কংক্রিটের সর্বোচ্চ যে শিয়ার পীড়ন সেটা। তো এফ প্রাইম সি যদি দেওয়া থাকে, ধরেন সাপোজ 210 যদি দেওয়া থাকে, তাহলে এটার সাথে কি করবো? এফ সি ইজ ইকুয়াল টু এটা হবে 0.45 ইন্টু এফ প্রাইম সি। তাহলে আমরা এফ সি এর মান পেয়ে যাবো। কিন্তু এখানে আমাদের সরাসরি এফ সি এর মান দেওয়া আছে, তাই আমরা এটা বের করা লাগতেছে না, এটা বের করলে হচ্ছে। এখানে আমরা 1400 ভাগ হচ্ছে কত? এফ সি 94, এফ সি হচ্ছে 94। 10 যোগ 1400 ভাগ হচ্ছে কত? 94, এটা হয় 0.402। জে ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে ভাগ 3, এন্ড কে এর মান কত? 402 ভাগ হচ্ছে 3, এটা হয় 0.866। এখন আর এর মান আমরা সরাসরি বসাইয়া দেব। আর ইজ ইকুয়াল টু 0.5, এফ সি কত? 94, জে এর মান কত? জে এর মান হচ্ছে 0.866 ইন্টু কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0.42402, 0.402। এটা হয় আমাদের কত? 0.5 গুণন 94 ইন্টু 866 ইন্টু 402, এটা হচ্ছে আমাদের 16.36। তাহলে আর এর মান আমরা পাইলাম এখান থেকে 16.36 ইন্টু বি সমান কি? বি হচ্ছে আমাদের 1 মিটার ফালি যখন বিবেচনা করছিলাম এই জায়গায়, কোথায় 1 মিটার স্ট্রিপ, যে 1 মিটার খালি বিবেচনা করছে, সেই 1 মিটার ধরে কিন্তু এখানে কাজটা করা লাগবে। তাহলে 1 মিটার প্রস্থে যে কত, প্রস্থ কত হয়? 1 মিটার সমান 1 মিটার প্রস্থের জন্য হয় 100 সেন্টিমিটার। এখানে এটা ক্যালকুলেট করে কত পাওয়া যায়? 118, 405, 5, 16.36 গুণন হচ্ছে 100, এটা হয় 8.5 সেন্টিমিটার। এখন আমরা এখানে কেবলমাত্র ইফেক্টিভ ডেপথ মানে কার্যকরী গভীরতা পেলাম। ইফেক্টিভ ডেপথ আসলে কি? কার্যকরী গভীরতাটা কি? সাপোজ এটা ধরেন যে আমাদের স্ল্যাবটা হচ্ছে প্রস্থচ্ছেদটা এরকম। তো স্ল্যাবের আমাদের রড কোথায় থাকে? রড থাকে নিচের অংশে, এগুলো হচ্ছে রড। তো এই রডের যে সেন্টার লাইন, এই লাইন থেকে নিয়ে আপনার উপর প্রান্ত পর্যন্ত, এখান থেকে যে আপনার দূরত্ব, সেটা হচ্ছে কি আমাদের কার্যকরী গভীরতা। রডের কেন্দ্র থেকে নিয়ে আপনার স্ল্যাবের উপর পৃষ্ঠ পর্যন্ত যে উচ্চতা, সেটাকে আমরা বলবো কি? কার্যকরী গভীরতা। এখন এই কার্যকরী গভীরতা থেকে আমরা টোটাল যে পুরুত্ব, স্ল্যাবের যে টোটাল পুরুত্ব, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত পুরুত্ব পেতে হলে আমাদের কি করতে হবে?
এখানের সাথে আরো আমাদের যোগ করতে হবে যে রডের যে ব্যাস, এই ব্যাসের আরো অর্ধেকটা আমাদের যোগ করতে হবে। তার সাথে এখান থেকে যে আমাদের কভারিং, এই যে এটুকু হচ্ছে কি আমাদের কভারিং, এই কভারিংটুকু কি করতে হবে, এই কভারিংটুকু আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা কত মিলিমিটার যে ব্যাসের রড ব্যবহার করব সেটার উপর আমাদের নির্ভর করবে। এখন যদি আমরা 12 মিলিমিটার বা 10 মিলিমিটার বারের ব্যাসের যে রড সেটা যদি ব্যবহার করি তাহলে আমাদের দাঁড়াবে কত। সাপোজ আমরা এখানে 12 মিলিমিটার বারের রড ব্যবহার করলাম ইউজিং I as মেইন বার। 12 মিলিমিটার ব্যাসের রডটাকে আমরা মেইন বার হিসেবে যদি ব্যবহার করি তাহলে টোটাল থিকনেসটা কত দাঁড়ায়, টোটাল থিকনেস টি ইজ ইকুয়াল টু দাঁড়াবে এখানে আমাদের 8.5, 8.5 এর সাথে যোগ হবে কি আমাদের যে আমাদের বার, এ বারের অর্ধ ব্যাস, বারের ব্যাস কত ধরছি 12 মিলিমিটার মানে 1.2 সেন্টিমিটার, ভাগ অর্ধ মানে কি 2 দ্বারা ভাগ, প্লাস হচ্ছে কি আমাদের যে কভারিং, এই কভারিং টু কত, কভারিং সচরাচর 2 থেকে 2.5 সেন্টিমিটার মধ্যে ধরা হয়, তাহলে 2 সেন্টিমিটার। তাহলে টোটালটা কত হচ্ছে আমাদের 11.1 সেন্টিমিটার। তাহলে আমরা টোটাল যে থিকনেস, আমাদের স্ল্যাবের টোটাল থিকনেসটা কত পাইছি, আমাদের স্ল্যাবের টোটাল থিকনেসটা পেয়ে গেছে এখানে 11.11 সেন্টিমিটার। কিন্তু আমরা আমাদের ডিজাইনের শুরুতে কত ধরছিলাম আমাদের থিকনেস, ডিজাইনের শুরুতে আমাদের থিকনেস ধরছি এখানে দেখেন যে 15 সেন্টিমিটার ধরে নিছি। এখানে কিন্তু আমাদের আসছে কত 11.11 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যেহেতু এটা চেয়ে আলটিমেটলি কম চলে আসছে, তার মানে কি আমাদের যে ডিজাইনটা আমাদের নিরাপদ রয়েছে এবং এই ডিজাইনটা সঠিক সঠিক আছে। যদি এই মানটা কোনোভাবে এই মানের চেয়ে বেশি চলে আসতো, সাপোজ 16, 17, 18, 19, 20 যদি চলে আসতো তাহলে আমাদের কি হতো, ডিজাইনটা ফেল করতো। তখন এই ক্ষেত্রে আমাদের পুনরায় ডিজাইনটা করে সঠিকভাবে ডিজাইন করা লাগতো। তাহলে এখান থেকে যেহেতু 15 সেন্টিমিটার বেশি, অতএব আমাদের ডিজাইনটা কি আছে, ঠিক আছে। এখন পরবর্তী স্টেপ কি, আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যে টার্ন রড, আমাদের যে টেনসাইল রড গুলো সেই রডের ক্ষেত্রফল নির্ণয়। স্টেপ 5, এরিয়া অফ টেনসাইল স্টিল এস। এখানে ইংরেজিতে করতেছি দেখে যে আহামরি কঠিন এমনটা কিন্তু না। ইংরেজিতে করার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের ক্লাসে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের বাংলায় করায়, কিন্তু সবার চেয়ে একটু আলাদাভাবে আমাদের উপস্থাপন করার জন্য, সবার চেয়ে একটু ভালো মার্ক আশা করার জন্য আমরা ইংরেজিতে একটু কষ্ট করে হলেও ইংরেজিতে করার চেষ্টা করব। তাহলে এক বান্ডিল খাতার মধ্যে থেকে যখন পরীক্ষার খাতা কাটবে এবং যখন সেটাকে দেখবে যে একটু আলাদাভাবে একটু ইউনিক ডিজাইনে অঙ্ক করছে, তাহলে সে এটিকে অবশ্যই আলাদা চোখে দেখবে এবং ভালোভাবে মূল্যায়ন করবে। সুতরাং আমরা ইংরেজিতে করার চেষ্টা করব। এরিয়া অফ টেনসাইল স্টিল এএস ইজ ইকুয়াল টু এম ভাগ এফ এস জেডি। এম এর মান কত বের করছি এখানে আমরা, এম এর মান বের করছি 118, 405, 118, 405, 125। এফএসটা কত বের করলাম ওই জায়গা থেকে, এফএসটা বের করছিলাম আমরা 1400, 1400। জি এর মান বের করছি 0.866, ডি এর মান, এখন এই জায়গা থেকে আমাদের ডি এর মানটা যে আমরা যেটা বের করছি, এই যে এখানে এই যে বের করার যে ডি এর মান, এই ডি এর মানটা আমাদের এখান থেকে মূল্যায়ন হবে এখান থেকে। ডি হচ্ছে কত, এই যে ডি এর মান এটা হচ্ছে 8.5, এই টি এর মানটাই আমাদের এখান থেকে গ্রহণযোগ্য। এটা হয় 11.49 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে টোটাল এই পরিমাণ যে আমাদের মেইন বার, এই পরিমাণ মেইন বার ব্যবহার হবে। তো এখন আমাদের কতগুলো রড ব্যবহার হবে, মানে একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স কত হবে আমাদের সেটা বের করতে হবে। তাহলে
ওই সেম ভাবে আমাদের 12 মিলিমিটার বারের রড ব্যবহার করে ইউজিং 12 মিলিমিটার phi as main bar, spacing x is equal to b into as ভাগ হচ্ছে বড় as। তাহলে এখানে as টা কি এবং as টা কি? এখানে যে as এটা হচ্ছে এই যে এটা, এবং as টা হচ্ছে কি একটা বারের জন্য, একটা বারের যে বারটা ব্যবহার করবো, এখানে আমরা যে বার ব্যবহার করবো এই বারের as। as is equal to 5/4 into d square। d square মানে কি 1.2 স্কোয়ার, মানে 1.2 সেন্টিমিটার। এখানে 12 মিলিমিটার রড মানে কি 1.2 সেন্টিমিটার স্কোয়ার। এটা হয় 1.13 সেন্টিমিটার স্কোয়ার। এবং বি কি, ওই বি তো আমাদের আগে 1 মিটার, সেহেতু এখানে কি 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার। এস হচ্ছে কি 1.13 সেন্টিমিটার স্কোয়ার, এবং এস হচ্ছে 11.49। 11.49, এটা হয় কত? 100 × 1.13 11.49 9.83 সেন্টিমিটার। এটাকে আমরা অর্ধপূর্ণ সংখ্যা ধরে নেব। 9.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টার মানে একটা রডের কেন্দ্র থেকে আরেকটা রডের কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে কি আমাদের 9.5। কেন্দ্র সেন্টার সেন্টার মানে পৃষ্ঠ না, আবার সাপোজ এটা একটা রড এবং এটা একটা রড, এই রডের যে কেন্দ্র, এই রডের কেন্দ্র, এই একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্র ডিস্টেন্স এটুকু, এই পৃষ্ঠ থেকে না, এখান থেকে এখান পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে কি আমাদের 9.5 সেন্টার টু সেন্টার। এখন পরীক্ষাতে বেশিরভাগ সময় আমাদের এই 5টা ধাপ পর্যন্ত চাই, ফুল ডিজাইন করতে চাই না। কারণ ফুল ডিজাইন করতে গেলে আমাদের শুধুমাত্র একটা ডিজাইনই করা হবে, বাকি পরীক্ষা দেওয়া হবে না। তো এখান পর্যন্ত অঙ্ক করলেই কিন্তু আমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন যদি আপনারা ফুল ডিজাইন করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে ভিডিওতে ফুললি ডিজাইন করে আপনাদের দেখানো হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।